হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা যে বিষয়ের উপর পড়াশোনা করব সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা ক্লাস 10। ক্লাস 10-এর এই জীবনের প্রবাহমানতা একটা পার্ট হচ্ছে পলিনেশন। পলিনেশন হচ্ছে যে একদিকে ডিম্বাণু, একদিকে শুক্রাণু, নিষেক প্রক্রিয়া। এই নিষেক প্রক্রিয়ার ধারাবাহিকভাবে যে সংমিশ্রণ, যেটা উদ্ভিদ জগতের মধ্যে দেখা যায়, উদ্ভিদ জগতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পলিনেশন। পলিনেশন আছে বলেই নিষেক হচ্ছে, নিষেক আছে বলেই তৈরি হচ্ছে নতুন ধরনের বীজ, এবং মিওসিস প্রক্রিয়ায় এই বীজ তৈরি হওয়ার ফলে নতুন উদ্ভিদ জগৎ তার ভেরিয়েশন তৈরির মাধ্যমে জগতের সঙ্গে সাযুজ্যতা রক্ষা করছে। এইটাই হচ্ছে বিষয়। মূল বিষয় হচ্ছে ডিম্বাণু এবং একটা রেণু বা পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট যে মিলন, সেটা হচ্ছে নিষেক। এই নিষেক প্রক্রিয়ার পরিবেশের অনুকূলে আনা এবং পরিবেশকে কাজে লাগিয়ে পরিবেশের বৈচিত্র্যতা নিয়ে এসে তার ভেতরে বীজের যে অঙ্কুর, বীজের যে বৃদ্ধি, বীজের যে পরিস্ফুটন, ডেভেলপমেন্ট, বীজের যেটা মেনলি কতগুলি হরমোনাল যে রোল রয়েছে, সেই হরমোনাল রোলের সাপেক্ষে একটা প্রকরণ কাজ করে একটা জগৎকে ফ্লোরিয়াস করে তোলা, এবং বীজের মধ্যে রয়েছে আগামী ভবিষ্যতে একটা ছোট্ট উদ্ভিদের অঙ্কুর, যে অঙ্কুর থেকে আমরা দেখতে পাই পলিনেশন হচ্ছে তার ফলাফল। পলিনেশন দুটো ভাবে, সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন। আমাদের ক্লাস 10-এ যেটা রয়েছে সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন একটা পরিচিতি আছে। সেলফ এবং ক্রস। সেলফ পলিনেশন হচ্ছে স্বপরাগযোগ। স্বপরাগযোগ মানে একটা উদ্ভিদ, একই জাতের উদ্ভিদ, তার একই ধরনের ফুল বা একই গাছের মধ্যে যে ফুলগুলো রয়েছে তার মধ্যে রেণু সঞ্চালন প্রক্রিয়া, একটা রেণু সঞ্চালন প্রক্রিয়া। পুংগ্যামেট আস্তে আস্তে গিয়ে তার স্ত্রী গ্যামেটের বা স্ত্রী গর্ভমুণ্ডের মধ্যে পড়ছে, পড়ে গিয়ে সেখানে নতুনভাবে একটা নালী টিউব তৈরি হচ্ছে, নালী টিউব তৈরি হচ্ছে। সেই নালী টিউবের মধ্যে পুংগ্যামেট থাকছে। পুংগ্যামেট প্রথম দিকে একটা, পরে দুটো ডিভিশন হয়ে দুটো পুংগ্যামেট তৈরি করছে। এই দুটো পুংগ্যামেট ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একটা তোমার ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে, করে তো জাইগোট তৈরি হচ্ছে, আর একটা নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে, মিলিত হয়ে তৈরি করছে নির্ণিত নিউক্লিয়াস, এবং যে ধরনের সেল, সেই ধরনের সেল তৈরি করে তোমার একটা কটিলিডন তৈরি হচ্ছে, কটিলিডন তৈরি হচ্ছে। মনোকটিলিডনের ক্ষেত্রে একটি, ডাইকটিলিডনের ক্ষেত্রে দুটি কটিলিডন তৈরি হচ্ছে। এই কটিলিডনগুলো পরিবেশের তাপমাত্রা নিচ্ছে, তাপমাত্রার সাথে জল নেওয়ার পরে পরিবেশের তাপমাত্রা, আলো এগুলো গ্রহণ করার ফলে অক্সিজেন নেওয়ার পরে তারা আস্তে আস্তে অঙ্কুরিত হচ্ছে, এবং বীজের এই সুপ্ত দশাটা রয়েছে সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশনের একটা রেজাল্ট হিসেবে। সেলফ পলিনেশন একই জাতীয় উদ্ভিদের ফুলের মধ্যে যদি ঘটে, ক্রস পলিনেশনের ক্ষেত্রে দেখব ভিন্ন ধরনের ফুলের মধ্যে, এই ভিন্ন ধরনের প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে ক্রস পলিনেশন দেখা যায়। এই পলিনেশনটা যে পোলেন রেন, পোলেন যে গ্রেন রয়েছে তার মধ্যে যে মিশ্রণ দেখা যায়, নিষেক দেখা যায়, সেটা ক্রস পলিনেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাব। এখন বিষয় হলো কোন কোন ফ্যাক্টর এই পলিনেশনে গুরুত্ব পায়। যেমন সমস্ত উদ্ভিদ জগতের ক্ষেত্রে আমরা দেখব ইনসেক্ট, পতঙ্গ, পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী বিভিন্ন ধরনের পতঙ্গ রয়েছে, বোলতা রয়েছে, মৌমাছি রয়েছে, পতঙ্গ রয়েছে, বিভিন্ন ধরনের অ্যান্ট, পিপিলিকা রয়েছে। আবার পতঙ্গের মধ্যে যেগুলো
বিভিন্ন ধরনের ক্ষতিকারক পতঙ্গ তারাও কিন্তু পলিনেশনে পার্সিয়ালি হেল্প করে। এগুলো আমরা দেখতে পাই। ধানের জমি, ধানের প্যাডি ল্যান্ড যেখানে রয়েছে সেখানে মূল হচ্ছে এয়ার, বাতাস পলিনেশনের ভূমিকা নেয়। আবার পলাশ জাতীয় উদ্ভিদ যাদের ফুলটা বড় এবং কালারিং ফুল, তাদের ক্ষেত্রে আমরা দেখব বার্ড হচ্ছে ছোট ছোট পাখি, তারা ফুলের রেণু খায়, আবার সেগুলো আস্তে আস্তে তার পাতা, পা এবং তার যে ফিয়েদার রয়েছে, পালক রয়েছে, সেই পালকগুলো তার পোলেন গ্রেনগুলোকে নিয়ে গিয়ে আবার পুংকেশের চক্র থেকে গর্ভকেশের চক্রের মধ্যে পৌঁছে দেয়। আবার যদি আমরা দেখি যে তোমার কিছু কিছু ক্ষেত্রে ফুলগুলো বিভিন্ন কালারের হয়। রাত্রে যে ফুলগুলো ফোটে সেগুলো সাধারণত সাদা কালার, আবার যেগুলো দিনের আলোতে ফোটে তারা বিভিন্ন কালার হতে পারে, কোথাও লাল গোলাপি, কোথাও হয়তো মেরুন কালার, কোথাও হয়তো কালো কালারের ফুল। এগুলো আমরা দেখতে পাই, ভ্যারাইটিস টাইপের ফুল আমরা পরিবেশের মধ্যে দেখি। এইটা একটি ক্রোমোপ্লাস্টিডের পরিবর্তন। ক্রোমোপ্লাস্টিড তার পাপড়ি, ফুলের যে দলমণ্ডল রয়েছে, ফুলের 4টি অংশ, একটা দলমণ্ডল, পুংকেশের চক্র, বৃতি, গর্ভকেশের চক্র, এই 4টে অংশ তার সঙ্গে বৃন্ত রয়েছে। এই 5টা অংশের যে মূল কাজ, প্রত্যেকেরই কাজ হচ্ছে পলিনেশন প্রক্রিয়ায় হেল্প করা। পলিনেশন প্রক্রিয়ায় একটা ফুলকে প্রাইমারি দিক দিয়ে হেল্প করা, তার অ্যাপ্লিকেশনটা আনা এবং ফুল যাতে ধীরে ধীরে প্রস্ফুটিত হতে পারে, ধারক কোষের প্রস্ফুটিত হতে পারে এবং সেই ফুল ধীরে ধীরে যাতে তার প্রত্যেকটি অঙ্গগুলো ফুলে গিয়ে একটা শেষ পর্যন্ত বীজে পরিণত হয়। এই বীজ ম্যাচিওর হলে আস্তে আস্তে তারা আগামী উদ্ভিদ তৈরি করার পরিবেশ খুঁজে বেড়ায়। আমরা ক্লাস 10-এ এই জিনিসটা আছে পাঠ্য হিসেবে। তাহলে একটা দিনিশেক প্রক্রিয়া একটা বিষয় আছে। দিনিশেক প্রক্রিয়া কেন না, তো একটা রেণু যখন গিয়ে গর্ভমণ্ডলের উপর পড়ছে, গর্ভমণ্ডলে যেগুলো স্যাপ রয়েছে, সেই স্যাপগুলো ধীরে ধীরে তার গর্ভমণ্ডলের ফলে ওই রেণুর যে বহিঃত্বক, যেখানে পাখার মতো কতগুলো উপাঙ্গ রয়েছে, তাকে আস্তে আস্তে ফুলিয়ে দেয়। ফুলিয়ে দিলে তারা ফেটে যায় এবং এই রেণুর ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে সেটা আস্তে আস্তে বাড়ে, নিউক্লিয়াসটা বাড়ে, বৃদ্ধি হয়। এই যে রেণুগুলো রয়েছে সেই রেণুগুলো আস্তে আস্তে রস বা স্যাপ শোষণের ফলে ফুলে ওঠে এবং রেণুর ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে সেটা আস্তে আস্তে নানি নিউক্লিয়াস তৈরি করে। নানি নিউক্লিয়াসের সামনে নানি নিউক্লিয়াস তৈরি হয়, আর পেছন আছে পুংজনন কোষ, পুংজনন নিউক্লিয়াস। প্রথমে একটি থাকে, পরে যত ভেতরে ঢুকবে অর্থাৎ ডিম্বাণুর কাছাকাছি যাবে, তখন একটা পুংজনন কোষ ডিভাইড হয়ে 2টো পুংজনন কোষ তৈরি করে। আর নানি নিউক্লিয়াসটা আস্তে আস্তে নালি তৈরি করে, আসার পরে সে তার যে ডিম্বাণু রয়েছে তত পর্যন্ত নানি নিউক্লিয়াসটা বৃদ্ধি পায়, তারপরে নির্মিত নিউক্লিয়াস তৈরি করে। সেখানে একটা পুংজনন কোষ এসে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, আর একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, জাইগোট তৈরি করে। এই যে দিনিশেক প্রক্রিয়া। একটা নানি নিউক্লিয়াস এসে নানি নিউক্লিয়াসটা মিশে যায়, সাইটোপ্লাজমের সঙ্গে মিশে যায়, আর নানি নিউক্লিয়াসের মধ্যে যে 2টো পুংজনন কোষ আছে সেটা একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, আর একটা নিউক্লিয়াস নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য তৈরি করে। এই শস্য কেন তৈরি করে? কারণ জাইগোটটা যাতে ভবিষ্যতে এনার্জি পায়, শক্তি পায়, খাবার পায়, তার জন্য শস্যটা তৈরি করে। প্রত্যেকটি জীব একটা উদ্ভিদ জগতের সঙ্গে যুক্ত রয়েছে। কেন? তার উদ্ভিদ জগতের মধ্যে তার যে পলিনেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, বাস্তবায়িত করার জন্য উদ্ভিদ জগৎকে হেল্প করে। বিভিন্ন ধরনের ইনসেক্ট, পতঙ্গ, বিভিন্ন ধরনের হানিবিজ, তোমার মৌমাছি থেকে, ভুলতা থেকে, ডাঁস থেকে, এরা সবই কিন্তু মধু সংগ্রহ, মকরন্দ সংগ্রহ করতে গিয়ে তারা পলিনেশন ঘটায়।
কিছু কিছু বার্ড রয়েছে, পাখি, ছোট পাখিগুলো, সেই পাখিগুলো পলিনেশন করতে গিয়ে তারা তাদের খাবার মকরন্দ নিতে গিয়ে খাবার সংগ্রহ করার জন্য যখন ফুল থেকে ফুলে যায় তখন কিন্তু এরা পলিনেশন ঘটায়, তা জানতে অজান্তে। আবার কিছু আর্তন রয়েছে যারা মাটির নিচে থেকে আস্তে আস্তে উঠে এসে তারা বিভিন্ন ক্ষেতে, বিভিন্ন ধান ক্ষেত, তারপরে গম ক্ষেত, তারপরে আলু, তারপরে বিভিন্ন ধরনের সবজি, সব ক্ষেত্রেই তাদের একটা ভূমিকা রয়েছে কি পলিনেশন ঘটানো। এছাড়াও রয়েছে কিছু ফ্লো, কিছু আছে সামুদ্রিক যে বা জলজ পরিবেশে যে উদ্ভিদগুলো রয়েছে তাদের স্রোত এবং প্রবাহ তাদের রেণুগুলোকে এখান থেকে ওখানে মাইগ্রেশন ঘটায়। এছাড়াও রয়েছে এয়ার, বাতাস। আমরা দেখব সাধারণত ধান খেতে সবসময়টা হালকা মৃদুগন্ধ বাতাস যেন বয়ে যাচ্ছে। এই বয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পলিনেশন। এই যে রেণুগুলো ভাসছে বাতাসে, সেটা গিয়ে একটা ফুল একটা পরাগধানী থেকে আর একটা গর্ভমুণ্ডে যাচ্ছে। এই যে যাওয়ার প্রক্রিয়া সেটা আমরা দেখতে পাবো উদ্ভিদ জগতের ক্ষেত্রে। সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন সবটাই দেখা যায়। এবং ক্রস এবং সেলফ মিলে যে পলিনেশন, সেই প্রক্রিয়ায় লক্ষ্য হচ্ছে বীজ তৈরি হওয়া, বীজটাকে ডেভেলপ করা এবং পরিবেশে অক্সিজেন, জল, তাপমাত্রা পেলে এবং মাটি পেলে, মাটি না পেলেও অঙ্কুরিত হতে পারে। অঙ্কুরিত হলেই তার পরিবেশ তার অনুকূলের পথে এলে গাছটা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে ওঠে, মূলতন্ত্র তৈরি হয়, মূলতন্ত্রের পরে বিটকতন্ত্র তৈরি হয়, বিটকতন্ত্র আর মূলতন্ত্র মিলে উদ্ভিদটা আস্তে আস্তে বিকশিত হয়ে ওঠে। এই বিকাশের মধ্যে আমাদের ক্লাস 10-এ যেটা রয়েছে পলিনেশন প্রক্রিয়া এবং এই বীজের জীবের প্রবাহমানতার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ জগতের ক্ষেত্রে। ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি তোমাদের। তোমরা ভালো থেকো, সাবস্ক্রাইব করো।